আজ আমরা দেখতে চলেছি সম্প্রতি রিলিজ হওয়া অসাধারণ একটি মুভি, যার নাম হলো 12th ফেল। এই মুভিটি একজন ব্যক্তির জীবন কাহিনীর উপর নির্মিত, যেখানে অসহায় একজন ছেলের জীবনের গল্প দেখানো হয়েছে, যে বারবার হেরে যাওয়ার পরেও আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে, কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে গড়ে তুলেছে, নিষ্ঠা, আগ্রহ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করেছে। এই সফলতা অর্জনের জন্য তাকে পার করতে হয়েছে কঠিন থেকে কঠিনতম রাস্তা। তাই তো বলা হয় পরিশ্রম সফলতার চাবিকাঠি। আজকের গল্পটি এমন একটা গল্প যেটা মানুষের জীবনকে বদলে দিবে। সময়টা তখন 1997 সাল। চম্বল নামের একটা ছোট্ট গ্রামে মনোজ কুমার নামের একটা ছেলে ছিল। সে 12th ক্লাসের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে পড়াশোনা করে নয়, পরীক্ষায় নকল করার জন্য। সে ছোট ছোট কাগজে প্রশ্নের উত্তর লিখে নিচ্ছিল। মনোজের পরিবারে বাবা মা ছাড়াও তার ভাই বোন এবং দাদি রয়েছে। সংসারের সকল খরচ বহন করে মনোজের বাবা। মনোজের বাবা একজন সরকারি অফিসের কর্মকর্তা। একদিন হঠাৎ একজন পিয়ন মনোজের বাবার সাসপেনশন লেটার নিয়ে আসে। এটা দেখে মনোজের দাদি প্রচুর রেগে যায়। তার ধারণা, যেহেতু পিয়ন লেটার নিয়ে এসেছে, এর মানে পিয়নই সাসপেনশন করিয়েছে। তার দাদি পিয়নকে আটকে রেখে মনোজের ভাইকে ঘরের ভেতর থেকে তার দাদার বন্দুক নিয়ে আসতে বলে। পিয়ন ভয় পেয়ে বলে, গুলি করার আগে শুনুন, আপনার ছেলেকে কেন সাসপেন্ড করা হয়েছে। এখানে আমরা জানতে পারি সরকার থেকে গরিব কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ করতে বলা হয়েছিল, কিন্তু বিধায়ক কৃষকদের মাঝে বীজ বিতরণ না করে সব বীজ চুরি করেছে। এরপর সরকারি অফিস থেকে ফাইলও রেডি করিয়েছে। যে বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে, ওই মিথ্যে ফাইলে মনোজের বাবা স্বাক্ষর করতে রাজি হয়নি। জোয়ান নামের একজন কর্মকর্তা মনোজের বাবাকে হুমকি দিয়ে বলে, ফাইলে স্বাক্ষর করা না হলে তাকে সাসপেন্ড করা হবে। তখন মনোজের বাবা চোয়ানকে ঘুষখোর বলে গালি দেয়, কারণ চোয়ান বিধায়কের কাছে ফাইলে সাইন করতে রাজি হয়েছে। চোয়ান রাগারাগি শুরু করলে মনোজের বাবা জুতা খুলে তার উপর ছুঁড়ে মারে, আর এ কারণে মনোজের বাবাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সব কথা শুনে মনোজের দাদি বলে, এমন ঘুষখোর মানুষকে তো গুলি করে মারা উচিত। মনোজের বাবার চাকরি চলে যাওয়ার কারণে মনোজের পরিবারকে অর্থ সংকটে পড়তে হয়েছে। এখন 3 বেলার খাবার জোগাড় করা তাদের কাছে কষ্টসাধ্য। মনোজের দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যার কারণে মনোজের দাদি প্রতি মাসে কিছু টাকা পেনশন পায়। কিন্তু কোনো একটা কারণে মনোজের দাদি সে টাকা পরিবারের জন্য খরচ করে না। সংসার কিভাবে চলবে এ নিয়ে মনোজের মা চিন্তিত হয়ে পড়ে। মনোজ তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, 12th পরীক্ষায় পাশ করলে কোথাও না কোথাও পিয়নের চাকরি পেয়ে যাব, তখন আর এত অভাব থাকবে না। এরপরে আমরা দেখতে পাই মনোজ সহ তার সহপাঠীরা ক্লাসে বসে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। শিক্ষকের সামনে সবাই বাড়ি থেকে আনা নকল চিরকুটগুলো টেবিলের উপর রাখছে। শিক্ষক সবাইকে ধমক দিয়ে বলে, এবার আর নকল করা চলবে না, তোমরা কেউ নকল করার যোগ্য না। গত বছর নকল করার সুযোগ দেওয়ার পরেও 200 জনের মধ্যে 175 জন ফেল করেছে। তাই এবার আমি সব প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিব, তোমরা বোর্ড থেকে দেখে দেখে লিখবে। আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হচ্ছে বিধায়ক। তার প্রতিষ্ঠানে যেন পাশের হার বৃদ্ধি পায়, তাই ছাত্রদের জন্য নকল করার ব্যবস্থা করে দেয়। কিন্তু এত সুযোগ সুবিধা দেওয়ার পরও ছাত্ররা পাশ করতে পারে না। এরপর শিক্ষক যখন বোর্ডে প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছিল, তখন পরীক্ষার হল পরিদর্শনের জন্য ডিএসপি অফিসার আসে। অফিসার এসবের বিরুদ্ধে কথা বললে প্রিন্সিপাল তাকে অফিসে নিয়ে যায় এবং ঘুষ দিয়ে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করে। তখন সে অফিসার ঘুষের টাকার ছবি তুলে প্রিন্সিপালের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করে প্রিন্সিপালকে ধরে নিয়ে যায়। এবার আর কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে না এবং এবার সবাই ফেল হয়। এদিকে মনোজের বাবা গ্রামে কোনো ইনকাম বের করতে না পেরে কাজের সন্ধানে শহরে চলে যায়। মনোজের বাবা চলে যাওয়ার কিছুদিন পরেই তার ভাই কমলেশ গ্রামে ইনকামের একটা উপায় খুঁজে বের করে। 2 ভাই মিলে গ্রামে ট্যাক্সি চালানো শুরু করে। এতে তাদের ভালোই ইনকাম হচ্ছিল। গ্রামের যাতায়াতের জন্য বিধায়কের বাস চলাচল করত। মনোজ এবং কমলেশের ট্যাক্সির কারণে বিধায়কের বাসের যাত্রী ধীরে ধীরে কমে যাচ্ছিল। তাই বিধায়কের বাসের কন্ডাক্টর তাদেরকে ট্যাক্সি চালাতে নিষেধ করে। তখন কমলেশ জুতা দিয়ে কন্ডাক্টরকে মারধর করে। এ ঘটনার পর বিধায়কের আদেশে পুলিশ ওদের 2 ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখানে পুলিশ তাদেরকে অনেক মারধর করে। মনোজ পুলিশকে বলে, আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে ছেড়ে দিন, নয়তো গুলি করে আপনার পুলিশ স্টেশন উড়িয়ে দিব। একথা শুনে পুলিশ মনোজকে জেল থেকে বের করে বলে, ঠিক আছে, তোকে আজকে রাতটা সময় দিলাম, পুলিশ স্টেশন উড়িয়ে দেখা। যদি না পারিস তাহলে সকালবেলা তোর ভাইয়ের প্রাণ যাবে। কমলেশ মনোজকে বলে, বাড়ি থেকে দাদার বন্দুক নিয়ে আয়। কিন্তু মনোজ বাড়িতে না গিয়ে ডিএসপির বাসায় যায়।
কারণ স্কুলের ওই ঘটনার পর মনোজ ভালোভাবে বুঝে গিয়েছে ডিএসপি ধূষণ একজন সৎ পুলিশ অফিসার। সিকিউরিটি গার্ড মনোজকে অফিসারের বাসার ভিতর ঢুকতে না দিলে মনোজ বাইরে থেকে চিৎকার করে বলে, ওরা আমার ভাইকে বিনা অপরাধে অ্যারেস্ট করেছে, আপনি ওকে বাঁচান। একথা শুনতে পেয়ে ডিএসপি মনোজকে সকালে আসতে বলে। তখন মনোজ রাগ করে বলে, আমাদের পরীক্ষার দিন তো ঠিক সময় এসেছিলেন, একদিন পর আসলে তো আমরা ঠিকই পরীক্ষায় পাশ করে যেতাম। এখন আমাদের জীবন মরণের প্রশ্ন, আর এখন আপনি বলছেন আগামীকাল এসো। কাল সকাল হতে হতে আমার ভাই আর জীবিত থাকবে না। তখন ডিএসপি ধূষণ নিচে নেমে এসে মনোজের কাছে পুরো ঘটনা শুনে। এরপর ডিএসপি ধূষণ মনোজকে নিয়ে থানায় চলে যায়। মনোজ ধূষণকে নিয়ে আসছে এ খবর জানতে পেরে পুলিশ আগে থেকে বাস কন্ট্রাক্টরের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়ে থানায় বসিয়ে রাখে। ধূষণ আসার সাথে সাথে ওরা জানায় মনোজ এবং কমলেশ কন্ট্রাক্টরকে মেরে পা ভেঙে দিয়েছে, কিন্তু ধূষণ ভালোভাবে জানতো এগুলো সব নাটক এবং কন্ট্রাক্টরকে সে মারতে শুরু করে। সাথে সাথে কন্ট্রাক্টর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর ধূষণ মনোজ এবং কমলেশকে যেতে দেয়, এমনকি নিজের গাড়ি করে ওদের গ্রামে পৌঁছে দেয়। ধূষণের ক্ষমতা ও সততা দেখে মনোজ মুগ্ধ হয়ে যায়। মনোজ ধূষণকে বলে, আমার বাবা আপনার মতো সৎ মানুষ, এ কারণে তাকে বারবার চাকরি থেকে সাসপেন্ড করা হয়। তাই আমার মনে হতো সততার কোনো মূল্য নেই, কিন্তু আজ আপনাকে দেখে বুঝতে পেরেছি সঠিক মানুষের হাতে ক্ষমতা আসলে সততা দ্বারা সবকিছু বদলানো সম্ভব। এ কথা শুনে ধূষণ বলে, চিটিং করে পরীক্ষা দিলেও কথা তো বুদ্ধিমানের মতোই বলো। মনোজ ধূষণকে বলে, আপনার মতো অফিসার হতে হলে কি করতে হবে? তখন ধূষণ বলে, পরীক্ষায় চিটিং করা বন্ধ করো, তাহলেই সফল হতে পারবে। ধূষণের এই ছোট্ট কথাটি মনোজ সিরিয়াসলি নেয় এবং পরবর্তী পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে, যাতে কোনো রকম চিটিং ছাড়াই পরীক্ষায় পাশ করে এবং ধূষণের মতো ডিএসপি অফিসার হতে পারে। কিন্তু কিছুদিনের মধ্যে ডিএসপি ধূষণকে ট্রান্সফার করা হয়, কারণ তার উপস্থিতিতে কেউ দুর্নীতি করতে পারছিল না। যেহেতু ধূষণ নেই তাই পরীক্ষার সময় আবার চিটিং করার সুযোগ দেওয়া হয়। তবে সব স্টুডেন্ট চিটিং করলেও শুধুমাত্র মনোজ কোনো চিটিং ছাড়াই পরীক্ষা শেষ করে এবং নিজ যোগ্যতায় পাশ করে এবং উচ্চশিক্ষার জন্য বিএ কোর্সে ভর্তি হয় এবং কঠোর পরিশ্রম করে 3 বছরে বিএ কমপ্লিট করে ফেলে। এতদিন সংসার চালানোর জন্য মনোজের মা তার গৃহপালিত পশুদের বিক্রি করে সংসার চালিয়েছে। এত অভাব অনটনের মাঝেও মনোজের দাদি কখনো পেনশনের টাকা খরচ করেনি। কিন্তু যেদিন মনোজের বিএ পরীক্ষার রেজাল্ট হয় সেদিন মনোজের দাদি মনোজকে ডেকে একটা ছোট্ট বাক্স ভর্তি টাকা হাতে দিয়ে বলে, এ টাকাগুলো আমি অনেক কষ্টে জমিয়েছি, এগুলো নিয়ে শহরে চলে যা, পুলিশ অফিসার হয়ে তারপরে ফিরে আসবি। পরিবারের খরচের কথা চিন্তা করিস না, আমরা কোনোভাবে ম্যানেজ করে নিব। টাকাগুলো নেওয়ার সময় মনোজ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং তার দাদিকে জড়িয়ে ধরে, কারণ তার দাদি আজ পর্যন্ত কাউকে পেনশনের টাকা স্পর্শ করতে দেয়নি। অথচ মনোজকে পুলিশ অফিসার হয়ে দেখার জন্য তার সমস্ত সঞ্চয় মনোজের হাতে তুলে দিল। এরপর মনোজ পরিবারকে বিদায় জানিয়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শহরে পাড়ি জমায়। মনোজ একটা বাসে চড়ে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হয়। মনোজের পাশের সিটে একজন মহিলা বসেছিল। তার সাথে কথা বলে মনোজ জানতে পারে সেও গোয়ালিয়র যাবে। মনোজ প্রথমবারের মতো গ্রামের বাইরে যাচ্ছে, তাই সে খুব এক্সাইটেড ছিল। বাস সময় মতো গোয়ালিয়র পৌঁছে যায়। দীর্ঘ জার্নি হওয়ার কারণে মনোজ বাসেই ঘুমিয়ে পড়ে। কন্ট্রাক্টর মনোজকে জাগিয়ে তুলে এবং বাস থেকে নেমে যেতে বলে। তখন মনোজ সিটের নিচ থেকে ব্যাগ নিতে গিয়ে দেখে ব্যাগ নেই। মনোজ তার ব্যাগের বিবরণ দিয়ে কন্ট্রাক্টরকে বলে, আমার ব্যাগটা কোথায় গেল? কন্ট্রাক্টর মনোজকে জানায়, তোমার পাশে যে মহিলা বসেছিল সে তোমার ব্যাগ নিয়ে নেমে গিয়েছে এবং সে আরো আধা ঘন্টা আগে বাস থেকে নেমে গিয়েছে। ব্যাগ হারিয়ে মনোজ দিশেহারা হয়ে পড়ে, কারণ তার দাদির দেওয়া সমস্ত টাকা পয়সা কাপড় চোপড় ওই ব্যাগেই ছিল। নতুন জায়গায় সম্পূর্ণ খালি হাতে মনোজ বুঝতে পারছিল না কিভাবে কি করবে। রাতটা বাস স্ট্যান্ডে কাটিয়ে পরের দিন বাস স্ট্যান্ডের আশেপাশে ওই মহিলাকে খুঁজে, কিন্তু তাকে কোথাও সে খুঁজে পায় না। পরের দিন মনোজ একটা দোকানে গিয়ে বিশেষ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে চায়। তখন দোকানদার বলে, সরকার এবছর বিশেষ পরীক্ষা বাতিল করেছে। এ কথা শুনে মনোজ অনেক বেশি হতাশ হয়ে পড়ে। ক্ষুধার্ত অবস্থায় মনোজ বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে ঘুরে ঘুরে 3-4 দিন কাটিয়ে দেয়। এরপর সে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রেল স্টেশনের সামনে থাকা একটি খাবার হোটেলে গিয়ে দোকানের মালিককে বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে কিছু খাবার দিন, বিনিময়ে যে কাজ করতে বলবেন আমি সেটাই করে দিব।
দোকানের মালিক মনোজকে খেতে দেয় এবং মনোজ খুব দ্রুত ও অল্প সময়ের মধ্যে খাওয়া শেষ করে ফেলে। মনোজ যে টেবিলে বসে খাবার খাচ্ছিল সেই টেবিলেই বসে পান্ডে নামের এক ছেলে খাবার খাচ্ছিল। মনোজকে এত দ্রুত খাবার খেতে দেখে সে অবাক হয়ে যায়। খাবার শেষ করে মনোজ দোকানের মালিকের কাছে গিয়ে বলে, কি কাজ করতে হবে বলুন। দোকানের মালিক বলে, আমি বুঝতে পেরেছি, তুমি স্টুডেন্ট, তোমাকে কিছুই করতে হবে না, তুমি চলে যাও। কিন্তু মনোজ কাজ না করে যেতে রাজি হয় না। তখন পান্ডে বলে, বিলটা আমি দিয়ে দিব। তখন মনোজ রেগে গিয়ে বলে, আমার বিলটা আপনি কেন দিবেন? তখন পান্ডে বলে, আমিও তোমার মতো বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম। মনোজ তার মতো কাউকে খুঁজে পেয়ে একটু স্বস্তি পায়। মনোজ পান্ডেকে জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করা উচিত? পান্ডে বলে, কি আর করবে, বাড়ি ফিরে যাও। মনোজ বলে, বাড়ি ফিরে যাওয়া আর সম্ভব নয়। দাদি তার জীবনের সমস্ত সঞ্চয় আমার হাতে তুলে দিয়েছে যেন আমি ডিএসপি অফিসার হতে পারি। সেই টাকা আমি হারিয়ে ফেলেছি। বাড়ি ফিরে আমি কিভাবে মুখ দেখাবো? এরই মাঝে এই দিল্লিগামী ট্রেন চলে আসে। পান্ডে তাড়াহুড়ো করে বিল দিচ্ছে কারণ সে ট্রেনে করে দিল্লি যাবে এবং মনোজ পান্ডের কাছে জানতে চায় কেন সে দিল্লি যাবে। পান্ডে জানায় ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য। মনোজ ইউপিএসসি পরীক্ষার ব্যাপারে কিছু জানতো না। সে শুধু জানতো পিসিএস পরীক্ষা ক্লিয়ার করলে ডিএসপি অফিসার হওয়া যায়। তখন পান্ডে মনোজকে বুঝিয়ে বলে, আইএএস অথবা আইপিএস হতে হলে ইউপিএসসি পরীক্ষা ক্লিয়ার করতে হবে। আইএএস অথবা আইপিএস ডিএসপির থেকেও অনেক বড় উচ্চ স্থান। একথা শুনে মনোজ পান্ডেকে বলে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমিও ইউপিএসসি পরীক্ষা দিতে চাই। এরপর মনোজ পান্ডেকে রিকোয়েস্ট করে বলে, দিল্লি যাওয়ার টিকিটের টাকাটা আমাকে ধার দাও, আমি তোমাকে পরিশোধ করে দিব। মনোজের আগ্রহ দেখে পান্ডে মনোজকে আর না করতে পারে না, তাকে সাথে করে দিল্লি নিয়ে যায়। কিন্তু দিল্লি পৌঁছে মনোজ যখন দেখে লাখো লাখো ছেলে মেয়ে ইউপিএসসি পরীক্ষার জন্য আবেদন করছে, সে কিছুটা ঘাবড়ে যায়। তখন পান্ডের এক বন্ধু মনোজের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে, এত ঘাবড়ানোর কিছু নেই। ইউপিএসসি পরীক্ষা 3 ধাপে কমপ্লিট করতে হয়। প্রথমে প্রিলি, তারপরে মেন্স, এরপরে ইন্টারভিউ। পান্ডের বন্ধু পান্ডে ও মনোজকে নিয়ে গৌরী নামে এক ছেলের কাছে যায়। গৌরী কোনো পারিশ্রমিক ছাড়াই স্টুডেন্টদেরকে ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে হেল্প করে থাকে, তাই কাজ সে অনেকদিন থেকে করে আসছে। গৌরী সবাইকে বুঝিয়ে বলে, ইউপিএসসি পরীক্ষা সাপলুডু খেলার মতো। প্রতি বছর 2 লাখ শিক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু প্রিলি পর্যন্ত পৌঁছায় মাত্র 1 থেকে 1,500 শিক্ষার্থী। এদের মধ্যে মেন্স ক্লিয়ার করে ইন্টারভিউয়ে পৌঁছায় 1 থেকে 150 জন শিক্ষার্থী। সাপলুডুতে যেমন 99 ঘরে থাকে কোবরা, যে একবার খেলে আবার শুরু থেকে শুরু করতে হয়, তেমনি ইন্টারভিউ রুমে কঠিন চ্যালেঞ্জ পার করতে পারে 25 থেকে 30 জন শিক্ষার্থী। অর্থাৎ 2 লক্ষ শিক্ষার্থীর মাঝ থেকে আইপিএস অথবা আইএএস হতে পারে 25 থেকে 30 জন শিক্ষার্থী এবং বাকি 1,99,970 জনকে সাপলুডুর মতো আবার শুরু থেকে শুরু করতে হয়। এরপর গৌরী বলে, আমি নিজেও একজন ইউপিএসসি পরীক্ষার ক্যান্ডিডেট। 5 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো না কোনো কারণে আমি প্রতিবারই ফেল করে যাচ্ছি। তবুও হতাশ না হয়ে আবারও রিস্টার্ট করি। তবে বারবার ব্যর্থ হলেও জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এবারই আমার শেষ সুযোগ। এবার আমি সবথেকে ভালো পরীক্ষা দিয়েছি। আমি নিশ্চিত এবার আমি আইএএস অথবা আইপিএস অফিসার হবই। মূলত ইউপিএসসি পরীক্ষার জন্য 4 বার সুযোগ থাকে, কিন্তু যারা কোটার অন্তর্ভুক্ত তারা 6 বার সুযোগ পায়। ইউপিএসসি পরীক্ষার ব্যাপারটা মনোজের কাছে এখন পুরোপুরি ক্লিয়ার, কিন্তু এই নতুন শহরে মনোজের নেই কোনো থাকার জায়গা এবং নেই কোনো টাকা পয়সা। তাই মনোজ গৌরীর কাছে রিকোয়েস্ট করে বলে, আমাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। গৌরী মনোজকে লাইব্রেরিতে একটা কাজের ব্যবস্থা করে দেয়। মনোজের কাজ হলো লাইব্রেরির সমস্ত বই গুছিয়ে রাখা এবং লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ওই লাইব্রেরিতে ইউপিএসসি ক্যান্ডিডেটরা পড়তে আসে, তাদের যেন বই খুঁজতে কোনো সমস্যা না হয়, তাই সঠিক জায়গায় বইগুলো গুছিয়ে রাখতে হবে মনোজকে। কিছুদিনের মধ্যে ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট চলে আসে। গৌরীর পুরোপুরি বিশ্বাস ছিল এবার সে পাশ করবে, কিন্তু গৌরী অনেকবার রেজাল্ট শিট চেক করার পরও সে তার রোল খুঁজে পায় না। সবাই বুঝতে পারে গৌরী তার শেষ সুযোগটিও মিস করে ফেলেছে। গৌরীর কাছে আর কোনো সুযোগ নেই। এবছর ইউপিএসসি পরীক্ষায় টপ হয়েছিল দীপ নামের একটা ছেলে। পান্ডে রিয়েলাইজ করে বারবার চেষ্টা করার পরেও
পরাজিত গৌরীর শিষ্য না হয়ে দীপের শিষ্য হলে তার জন্য বেশি লাভজনক হবে। কিন্তু মনোজ গৌরীর ছায়াতলেই থেকে যায়, কারণ এই গৌরী তাকে পরীক্ষার ব্যাপারে মোটিভেট করা, পাশাপাশি তার থাকার জায়গায় এবং জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। আর গৌরী সে সুযোগটা মিস করার পরও সে হতাশ না হয়ে রিস্টার্ট নামে একটি চায়ের দোকান খুলে বসে। গৌরী তার স্টুডেন্টদেরকে বলে, অফিসার হতে পারিনি তো কি হয়েছে, তোমাদের মধ্য থেকে যদি কেউ একজন অফিসার হয় সেটাই হবে আমার জন্য সফলতা। এরপর গৌরী বলে পিএসসি পরীক্ষার জন্য সে আগের মতোই ফ্রিতে গাইড দিবে, কিন্তু তার চার দোকানে চা খেতে হলে টাকা দিয়ে খেতে হবে। মেন্টর হিসেবে গৌরীর অনেক সুনাম ছিল, তাই ইউপিএসসিতে সে 6 বার ব্যর্থ হওয়ার পরেও প্রতিদিনের তার দোকানে অসংখ্য স্টুডেন্ট ভিড় করত। সময় পেরোতে থাকে। মনোজ প্রথমবার ইউপিএসসিতে পরীক্ষা দেয়, কিন্তু প্রথমবারেই প্রিলিতে ফেল হয়ে যায়। গৌরী মনোজকে সাহস দিয়ে বলে হতাশ হলে চলবে না, রিস্টার্ট করতে হবে। মনোজ দ্বিগুণ উৎসাহে আবার নেক্সট টাইমের জন্য প্রস্তুতি নিতে থাকে। দিনের বেলা নিষ্ঠার সাথে লাইব্রেরিতে কাজ করে আর রাতের বেলা মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। এর মাঝে মনোজ সময় পেলে গৌরীকে চায়ের দোকানে হেল্প করে। একদিন লাইব্রেরিতে টপার দীপ আসে। কিছু ছেলে মেয়ে দীপের কাছে গাইডেন্স নিচ্ছিল, আর ওই সময় মনোজ দীপের জন্য চা নিয়ে আসে। দীপ মনোজকে চা বিক্রেতা মনে করে ছোট বলে ডাকে। তখন পান্ডে তাদেরকে বলে মনোজ তাদের মতো ইউপিএসসির ক্যান্ডিডেট। তখন দীপ মনোজকে সাবাস দিয়ে বলে কখনো কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। মনোজ সারা বছর কঠোর পরিশ্রম করে দ্বিতীয়বার ইউপিএসসি পরীক্ষা দেয়। দ্বিতীয়বার সে ভালোভাবে প্রিলি ক্লিয়ার করে। রেজাল্ট দেখে মনোজ প্রচুর খুশি হয়। মনোজের থেকে বেশি খুশি হয় গৌরী। যাই হোক, এরপরে মেন্স ক্লিয়ার করার পালা, কিন্তু এর জন্য ভালো কোনো কোচিংয়ের গাইডলাইন্সের প্রয়োজন। তাই মনোজ একটা নামকরা কোচিংয়ে অ্যাডমিশন নিতে যায়। সেখানে অনেক রিকোয়েস্ট করে ডিসকাউন্টে অ্যাডমিশন নেয়। সেখানে মনোজ খেয়াল করে কোচিংয়ের একজন স্টাফ ওয়ালে কিছু টপার স্টুডেন্টদের সাথে দীপের ছবি টাঙিয়ে দিচ্ছে। তখন সে চিৎকার করে ম্যানেজারকে বলে আমি দীপকে চিনি, সে এই কোচিংয়ে ক্লাস করেনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ম্যানেজার মনোজকে সাইডে ডেকে বলে চেঁচামেচি করছো কেন? বিজ্ঞাপনের জন্য দীপের ছবি টাঙানো হচ্ছে, তুমি টপ করো তোমার ছবিও টাঙানো হবে। এসব বলে ম্যানেজার মনোজকে শান্ত করে। ওই সময় অফিস রুমে শ্রদ্ধা নামের একটা মেয়ে তার বাবার সাথে বসেছিল। সে পিসিএস এর প্রস্তুতির জন্য অ্যাডমিশন নিতে এসেছিল। তারা মনোজের কথা শুনতে পায়, তাই মনোজকে ডেকে আসল ঘটনা শুনে নেয়। কোচিং সেন্টার কর্তৃপক্ষ মিথ্যে বিজ্ঞাপন প্রচার করেছে জেনে শ্রদ্ধা তার কোচিংয়ে অ্যাডমিশন নেয় না। মনোজ তার ডিপোজিটের টাকা নিয়ে অ্যাডমিশন ক্যান্সেল করে। শ্রদ্ধা মনোজের কাছে জানতে চায় আগে সে কোন কোচিংয়ে ক্লাস করেছে। মনোজ জানায় কোনো কোচিংয়ে না, কোনো রকম কোচিং ছাড়া মনোজ প্রথম এক্সামে পাশ করেছে। এটা শুনে শ্রদ্ধা অনেক অবাক হয়ে যায়। এরপর শ্রদ্ধা মনোজের নাম জানতে চায়। এতে মনোজ প্রচুর খুশি হয়, কারণ প্রথমবার কোনো মেয়ে মনোজের নাম জানতে চেয়েছে। মনোজ শ্রদ্ধাকে লাইব্রেরির ঠিকানা দিয়ে বলে আমি সেখানে সব সময় থাকি, কোনো প্রয়োজন হলে আসবেন। শ্রদ্ধার বাবা তার মেয়ের মনোজের সাথে কথা বলাটা খুব একটা পছন্দ করছিল না, তাই কথা শেষ হওয়ার আগে শ্রদ্ধাকে নিয়ে চলে যায়। এরপর মনোজ দিনরাত শ্রদ্ধার কথাই ভাবতে থাকে। একদিন শ্রদ্ধা মনোজের সাথে দেখা করার জন্য লাইব্রেরিতে আসে। সেখানে মনোজের হাতে ইঞ্জিনিয়ারিং একটা বই দেখে। শ্রদ্ধা ভাবে মনোজ একজন ইঞ্জিনিয়ার। ওরা লাইব্রেরিতে বসে একসাথে কিছু সময় কাটায়, একে অপরের ব্যাপারে জানার চেষ্টা করে। আর এর মাঝে শ্রদ্ধা মনোজের কাছে জানতে চায় কোথায় থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। মনোজ তাকে সত্যিটা বলতে যাবে, তখন এই লাইব্রেরিয়ান চিৎকার করে বলে তোমাকে কি গল্প করার জন্য কাজে রাখা হয়েছে? এ কথা শুনে শ্রদ্ধা বুঝতে পারে মনোজ আসলে লাইব্রেরিতে কাজ করে। মনোজ বলে আমি দিনের বেলায় এখানে কাজ করি আর রাতে পড়াশোনা করি। কিছুদিনের মধ্যে মনোজ এবং শ্রদ্ধা একটা কোচিংয়ে অ্যাডমিশন নেয়। সেখানে একজন শিক্ষক ছাত্রদের অনেক মোটিভেশন দিত। একদিন টিচার মনোজকে ডেকে চকলেট উপহার দেয়, কারণ মনোজ ক্লাস টেস্টে টেরোরিজম টপিক নিয়ে অনেক ভালো লিখেছিল। শিক্ষক খুশি হয়ে তাকে 2টো চকলেট দেয়। চকলেটগুলো নিয়ে মনোজ সিটে এসে বসে এবং একটি চকলেট শ্রদ্ধাকে দেয়। এরপর একদিন মনোজ এবং শ্রদ্ধা একটা বুক শপে যায়। সেখানে এপিজে আব্দুল কালামের একটা বই মনোজ হাতে নিয়ে দেখছিল, কিন্তু বইটির দাম দেখার পর মনোজ বইটি আগের জায়গায় রেখে দেয়। এ ব্যাপারটি শ্রদ্ধা খেয়াল করে। সে বইটা কিনে মনোজকে গিফট করে। এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারপর একদিন কোচিংয়ে শিক্ষক সবাইকে বিভিন্ন ধরনের মিসাইলের গঠন সম্পর্কে বোঝায়। ওই সময় শিক্ষক সেই টপিকের উপর একটা প্রশ্ন করে। তখন শ্রদ্ধা টিচারকে বলে এই প্রশ্নের উত্তর মনোজ জানে, কারণ সে একজন ইঞ্জিনিয়ার। শিক্ষক মনোজকে দাঁড় করিয়ে বলে আমি তো জানতাম তুমি বিবিএ করেছো,
তখন মনোজ বলে শ্রদ্ধার ভুল হচ্ছে, আমি বিবিএ করেছি। একথা বলার পর ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে। এতে শ্রদ্ধা অনেক লজ্জিত হয়। মনোজ তাকে মিথ্যা বলেছে ভেবে শ্রদ্ধা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। অন্যদিকে মনোজ যে লাইব্রেরিতে কাজ করত সেখানকার লাইব্রেরিয়ান মনোজের বিরুদ্ধে টাকা চুরি করার অভিযোগ করে এবং তার বাবাকে গালি দিয়ে চোর বলে। একথা শুনে মনোজ খুবই রেগে যায়, কারণ সে সব সময় নিষ্ঠার সাথে কাজ করেছে, তাই চুরির অপবাদ সে কোনোভাবে মেনে নিতে পারে না। রাগ করে সে জুতা খুলে হাতে নেয় লাইব্রেরিয়ানকে মারার জন্য এবং চাকরি ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর সে কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেয়। সবকিছু বাদ দিয়ে মনোজ একটা আটা ভাঙার মিলে কাজ শুরু করে। মনোজকে খুঁজতে খুঁজতে পান্ডে একদিন সে মিলে চলে আসে। সেখানে গিয়ে পান্ডে দেখতে পায় সেখানে পড়াশোনা করার মতো কোনো পরিবেশ নেই, অথচ মনোজ সেখান থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পান্ডে মনোজকে জানায় শ্রদ্ধা পিসিএস পরীক্ষার জন্য নিজের বাসায় ফিরে যাচ্ছে। পান্ডে মনোজকে শ্রদ্ধার সাথে একবার দেখা করতে বলে। মনোজ বলে, আমি পরীক্ষা ক্লিয়ার করার পরেই শ্রদ্ধার সাথে দেখা করব। আটার মিলে পড়াশোনার পরিবেশ নেই, তাই পান্ডে মনোজকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু মনোজ রাজি হয় না। সে বলে, আমি এখানেই ঠিক আছি। তাই বাধ্য হয়ে পান্ডে একাই ফিরে যায়। এরপর পরীক্ষার সময় পরীক্ষার হলে মনোজ কোনো দিকে না তাকিয়ে অনবরত একের পর এক প্রশ্নের উত্তর লিখতে দেখে পান্ডে অবাক হয়ে যায়। সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরে মনোজও খুব খুশি হয়ে যায়। সে পান্ডেকে বলে, এবার আমি নিশ্চিত পাশ করব এবং আমার ইন্টারভিউয়ের ডাক আসবে। কিন্তু তখনই মনোজ জানতে পারে ইংলিশ ব্যাপারে প্রশ্ন এসেছিল ট্যুরিজম নিয়ে, কিন্তু মনোজ সেটাকে টেরোরিজম ভেবে টেরোরিজমের উপর লম্বা রচনা লিখে দিয়েছে। মনোজ দ্বিতীয়বারও মেন্স পরীক্ষায় এসে ব্যর্থ হয়। এরপর মনোজ শ্রদ্ধার সাথে দেখা করতে তার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে মনোজ জানতে পারে শ্রদ্ধা তার এক রিলেটিভের বাসায় বিয়ের প্রোগ্রামে গিয়েছে। মনোজ শ্রদ্ধার কেয়ারটেকারের মাধ্যমে রিলেটিভের বাসায় কল করে। শ্রদ্ধার সাথে কথা বলে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি নিয়ে মনোজ শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। এরপর মনোজ সরাসরি শ্রদ্ধাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে এবং শ্রদ্ধাকে বলে, তুমিও একবার আমাকে আই লাভ ইউ বলো, দেখবে তোমার জন্য আমি পুরো দুনিয়া ওলটপালট করে দিব। শ্রদ্ধা কোনো জবাব না দিয়ে মনোজকে দিল্লি ফিরে যেতে বলে এবং পরের টাইমের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে বলে। শ্রদ্ধার কোনো জবাব না পেয়ে মনোজ অনেক হতাশ হয়ে যায়। মনোজ দিল্লি যাওয়ার পরিবর্তে তার গ্রামে ফিরে যায়, কিন্তু সেখানে তার জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছিল। বাড়িতে পৌঁছে মনোজ জানতে পারে তার দাদি অনেক আগেই মারা গিয়েছে। এই খবরটা কেউ তাকে জানায়নি। মনোজের মা জানায় মনোজের দাদি নিজেই বলেছিল তার মৃত্যু হলে যেন মনোজকে না জানায়, কারণ মৃত্যুর খবর শুনলে মনোজ পড়াশোনা ছেড়ে বাড়িতে চলে আসতো। মনোজের দাদি চেয়েছিল মনোজ একেবারে অফিসারের ইউনিফর্ম পরে গ্রামে ফিরে আসবে। এরপরে জানতে পারে তার বাবা এবং ভাই দুজন আলাদা আলাদা গ্রামে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করছে, কিন্তু তারা যতটুকু উপার্জন করছে তাতে সংসার চালানো অনেক কঠিন। মনোজ বুঝতে পারে তার উপর অনেক দায়িত্ব। দেশের নোংরা সিস্টেমকে পরিবর্তনের পাশাপাশি পরিবারেরও দায়িত্ব নিতে হবে তাকে। তাই সে আবার দিল্লি ফিরে গিয়ে পড়াশোনা শুরু করে। পড়াশোনার পাশাপাশি আটার মিলে বেশি বেশি কাজ করে। প্রতি মাসে কিছু টাকা বাড়িতে পাঠাতে শুরু করে। এরপর হঠাৎ একদিন মনোজের বাবা মনোজের সাথে দেখা করতে চলে আসে। মনোজের এরকম একটা জায়গায় এত কষ্ট করে থাকছে দেখে বাবা মনোজকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চায়। মনোজ তার বাবাকে বুঝিয়ে বলে, এত সহজে পরাজয় মেনে নেওয়া উচিত নয়, পরিশ্রম করলে সফলতা একদিন না একদিন আসবেই। মনোজের বাবা ছেলের কথায় মুগ্ধ হয়ে বাড়ি ফিরে যায়। মনোজ দিনরাত কাজ করে এবং পড়াশোনা চালিয়ে যায়। সে আবার কোচিং শুরু করে। কিছুদিন পর শ্রদ্ধাও কোচিংয়ে আসে। ক্লাস শেষে শ্রদ্ধা মনোজের সাথে দেখা করে ক্ষমা চেয়ে বলে, সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি আমার। মনোজ বলে, খারাপ ব্যবহার করে ভালো করেছো। প্রেম ভালোবাসার পিছনে সময় নষ্ট না করে আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, আমার উপর অনেক দায়িত্ব। শ্রদ্ধা কোথাও বসে মনোজের সাথে কিছুক্ষণ কথা বলতে চায়। মনোজ বলে, আগে পরীক্ষা ক্লিয়ার করে নেই, তারপরে কথা বলবো। যথাসময় আবারও পরীক্ষা হয়। এরপর রেজাল্টের দিন সবাই রেজাল্ট দেখতে গেলেও মনোজ যায় না। শ্রদ্ধা মনোজের রেজাল্ট দেখে জানতে পারে মনোজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নিউজটা মনোজকে জানানোর জন্য আটার মিলে চলে যায়। সে মনোজকে জিজ্ঞাসা করে, কেন রেজাল্ট দেখতে যাওনি? মনোজ বলে, আমি জানতাম প্রিলি পরীক্ষা ক্লিয়ার করতে পারবো। পরীক্ষা দেওয়ার পর বাসায় এসে কয়েকবার অ্যান্সার চেক করে দেখেছি। শ্রদ্ধা বলে, নেক্সট পরীক্ষা কিন্তু এর থেকে অনেক কঠিন হয়, ভালোভাবে প্রস্তুতি নিতে না পারলে ক্লিয়ার করতে পারবে না। তুমি আটার মিলের কাজটা ছেড়ে দাও, আমার কাছে টাকা আছে, সেসব দিয়ে ম্যানেজ হয়ে যাবে। মনোজ শ্রদ্ধার টাকা নিতে রাজি হয় না।
মনোজ বলে, তোমার আর আমার দুনিয়া একদমই ভিন্ন। আমার সমস্যা তুমি বুঝবে না, আমার উপর অনেক দায়িত্ব। শ্রদ্ধা বলে, তাই বলে এরকম একটা জায়গায় কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া কিভাবে পড়াশোনা করবে তুমি? মনোজ বলে, এপিজে আব্দুল কালাম আজাদ সাহেব স্ট্রিট ল্যাম্পের নিচে বসে পড়াশোনা করছে, সেখানে আমার কাছে তো নিজের ঘরের লাইট আছে, আমি ম্যানেজ করে নিব। এরপর যথাসময় পরীক্ষা হয়, কিন্তু মনোজ ঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারে না, যার ফলাফল তৃতীয় বর্ষেও সে ব্যর্থ হয়। কিন্তু মনোজ হাল ছেড়ে দেয় না, আরও একবার সুযোগ আছে তার কাছে। রেজাল্টের পর এক রাতে মনোজ এবং শ্রদ্ধা গৌরীর টি স্টলে বসে গল্প করছিল। সে সময় পান্ডে এবং তার একজন বন্ধু সেখানে আসে। সেখানে মনোজের ব্যর্থতার জন্য পান্ডে শ্রদ্ধাকে দায়ী করে কিছু কথা শুনিয়ে দেয়। পান্ডে শ্রদ্ধাকে বলে, তুমি যদি দিল্লি ফিরে এসে মনোজের সাথে দেখা না করতে, তাহলে মনোজের পুরো ফোকাস পড়াশোনার দিকে থাকতো, সে মেন্স ক্লিয়ার করে ফেলতো। এরপর পান্ডে মনোজকে বলে, শ্রদ্ধার পেছনে সময় নষ্ট না করে পড়াশোনার দিকে ফোকাস করো। তুমি যদি জীবনে সফলতা অর্জন করতে না পারো, তাহলে একদিন শ্রদ্ধাও তোমাকে ছেড়ে চলে যাবে। পান্ডের সব কথায় শ্রদ্ধা অনেক কষ্ট পায়। শ্রদ্ধা সেখান থেকে উঠে চলে যেতে থাকে। মনোজ শ্রদ্ধার পিছু পিছু যায়। শ্রদ্ধা মনোজকে বলে, তুমি সেদিন বলেছিলে আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি, তুমি পুরো দুনিয়া উলটপালট করে দিবে। আজ আমি তোমাকে আই লাভ ইউ বলছি, দুনিয়া উলটপালট করে দেখিয়ে দাও। এ কথা শোনার পর মনোজ আর এক মুহূর্ত দেরি করে না, ছুটে যায় এক সময়কার প্রপার দ্বীপের কাছে। দ্বীপ একদিন বলেছিল, কোনো প্রয়োজন হলে আমাকে জানিও। তাই মনোজ দ্বীপের কাছে গিয়ে জানতে চায় কি করলে মেন্স এক্সামে ভালো করতে পারবো। সেখানে দ্বীপ মনোজের রাইটিং টেস্ট নিয়ে জানতে পারে মনোজের রাইটিং স্পিরিট একেবারেই খারাপ। দীপ মনোজকে মোটিভেট করার বদলে কথা শোনায়, তোমার পক্ষে মেন্স এক্সাম ক্লিয়ার করা সম্ভব নয়। দীপের বলা কথাগুলো মনোজ গৌরীকে জানায়। তখন গৌরী রাগ করে বলে, সারাদিন আটার মিলে কাজ করে আসলেই তোমার পক্ষে সম্ভব হবে না। আজ থেকে তোমার আটার মিলে কাজ করা বন্ধ। আজ থেকে তুমি আমার রুমে থাকবে, তোমার খাওয়া দাওয়ার সবকিছুর ব্যবস্থা আমি করে দিব। সে সাথে তোমার বাড়িতেও প্রতি মাসে কিছু টাকা পাঠিয়ে দিব। আজকের পর থেকে তোমার একটাই কাজ, আর সেটা হলো মন দিয়ে পড়াশোনা করা। কিন্তু মনোজ এমনটা করতে রাজি হয় না। তখন গৌরী বলে, আমি তোমার উপর কোনো দয়া দেখাচ্ছি না। যখন আইপিএস অফিসার হয়ে যাবে তখন আমার সব পাওনা শোধ করে দিবে। মনোজ তাতেও রাজি হয় না। তখন গৌরী একজন বড় ভাইয়ের মতো শাসন করে মনোজকে রাজি করায়। অবশেষে মনোজ পড়াশোনার জন্য একটা পারফেক্ট পরিবেশ পায়। সেখানে কোনো রকম চিন্তা ছাড়া মনোজ পুরো সময় শুধু পড়াশোনা করতে থাকে। গৌরীর পাশাপাশি মনোজকে অনেক বেশি ইন্সপায়ার করে শ্রদ্ধা। মেন্টাল সাপোর্টের পাশাপাশি শ্রদ্ধা বিভিন্ন জায়গা থেকে নোট কালেক্ট করে মনোজকে দেয়। এর মাঝে শ্রদ্ধার আবার ইউপিএসসি পরীক্ষার সময় হয়ে যায়, তাই শ্রদ্ধা আবার তার বাসায় চলে যায়। এবার শ্রদ্ধা মেন্স পরীক্ষা ক্লিয়ার করে। 1 মাস পর ইন্টারভিউ ছিল, শ্রদ্ধা সেটাও ক্লিয়ার করে ডেপুটি কালেক্টর হয়ে যায়। এটা জানার পর মনোজ অনেক খুশি হয়। এরপর আসে মনোজের ইউপিএসসি পরীক্ষার সময়। এটা মনোজের চতুর্থ এবং শেষ সুযোগ। মনোজের কঠোর পরিশ্রম একেবারে বৃথা যায় না। মনোজ সফলতার সাথে দুটো পরীক্ষা ক্লিয়ার করে, কিন্তু পান্ডে তার শেষ সুযোগটাও মিস করে ফেলে। সে মেন্স ক্লিয়ার করতে পারে না। এ কারণে পান্ডের বাবা ফোনে অনেক বকাবকি করে। পান্ডে যখন তার বাবার সাথে কথা বলছিল, মনোজ এসে তার কাছে ফোনটা চায়। রেজাল্ট পেয়ে মনোজ অনেক এক্সাইটেড ছিল। খুশির খবরটা শ্রদ্ধাকে জানানোর জন্য সে এত বেশি ব্যস্ত ছিল যে পান্ডের রেজাল্ট কি জিজ্ঞাসা করতেও ভুলে যায়। ফেল হয় পান্ডের অনেক মন খারাপ ছিল। তার উপর বন্ধুর এমন আচরণে রেগে যায় পান্ডে। পান্ডে তার সমস্ত রাগ মনোজের উপর প্রকাশ করে বলে, এখন শ্রদ্ধা তোর সবকিছু, একবার আমার রেজাল্টটা জানার প্রয়োজন মনে করলি না? তুই তো ইউপিএসসি এর ইউ সম্পর্কেও জানতিস না। আমি তোকে বুঝিয়েছি ইউপিএসসি কি। আমি তোকে দিল্লিতে নিয়ে এসেছি, সেসব ভুলে গেছিস এখন? আবারও শ্রদ্ধাকে নিয়ে কথা বললে মনোজ পান্ডের উপর রেগে যায়। পান্ডের ফোন না নিয়ে সে একটা দোকান থেকে শ্রদ্ধাকে ফোন করে। শ্রদ্ধা জানতে পারে মনোজ মেন্স ক্লিয়ার করেছে। সে অনেক খুশি হয়। মনোজ শ্রদ্ধার সাথে একবার দেখা করতে চাচ্ছিল, তাই সে শ্রদ্ধাকে দিল্লিতে আসতে বলে। কিন্তু শ্রদ্ধা জানায় এই মুহূর্তে সে দিল্লিতে আসতে পারবে না, কারণ কেউ একজন শ্রদ্ধার বাবাকে ফোন করে শ্রদ্ধা এবং মনোজের ব্যাপারে অনেক নোংরা কথা বলেছে। এটা নিয়ে শ্রদ্ধার বাসায় ঝামেলা চলছে। এ কথা শোনার পর মনোজের সন্দেহ হয় এই কাজটা হয়তো পান্ডে করেছে। শ্রদ্ধা ফোন কেটে দেওয়ার সাথে সাথে মনোজ পান্ডেকে ফোন করে, কিন্তু কলটা রিসিভ করে একজন পুলিশ। মনোজ জানতে পারে পুলিশ পান্ডেকে ধরে নিয়ে গেছে। পুলিশ পান্ডেকে থানায় আটকে রেখেছে। মনোজ দ্রুত থানায় চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে কনস্টেবল মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে পান্ডেকে আটকে রেখেছে এবং 3000 টাকা জরিমানা নিয়েছে। মনোজ কনস্টেবলকে বলে,
আপনি আইপিসি কত সেকশনের ভিত্তিতে পান্ডেকে অ্যারেস্ট করেছেন, আর পান্ডের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তার কি প্রমাণ রয়েছে? কনস্টেবল কোনো জবাব না দিয়ে মনোজের সাথে তর্ক করতে শুরু করে। তখন মনোজ বলে, আমি ইউপিএসসি এর মেন্স ক্লিয়ার করেছি, 1 মাস পরে ইন্টারভিউ। আমি যদি আইপিএস অফিসার হই, সবার আগে আপনার সাসপেনশন লেটারে স্বাক্ষর করব। মনোজের কথা শুনে পাশের রুমে বসে থাকা ইন্সপেক্টর বেরিয়ে আসে এবং কনস্টেবলকে বলে পান্ডেকে ছেড়ে দিতে। কনস্টেবল পান্ডেকে ছেড়ে দেয় এবং সেই সাথে জরিমানা 3000 টাকাও ফিরিয়ে দেয়। মনোজকে এভাবে পুলিশের সাথে স্মার্টলি কথা বলতে দেখে পান্ডে অবাক হয়ে যায় এবং জেল থেকে বেরিয়ে অনেক খুশি হয়। এরপর মনোজ পান্ডের ফোন চেক করে দেখে যে সত্যি সত্যি পান্ডে শ্রদ্ধার বাবাকে কল করেছিল। মনোজ পান্ডের উপর অনেক রেগে যায় এবং বলে, আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবি না। অন্যদিকে শ্রদ্ধা তার বাবার উপর রাগ করে বলে, তুমি আমার উপর ভরসা না করে একটা অপরিচিত লোকের কথা কিভাবে বিশ্বাস করলে? আজ মনোজের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, অথচ আমি তার পাশে থাকতে পারলাম না। শ্রদ্ধার বাবা বুঝতে পারে অপরিচিত মানুষের কথায় নিজের মেয়েকে সন্দেহ করা উচিত হয়নি। 1 মাস পর মনোজের ইন্টারভিউয়ের সময় চলে আসে। শ্রদ্ধা মনোজকে সেলুনে নিয়ে গিয়ে ফর্মাল হেয়ার কাট করে ইন্টারভিউয়ের জন্য পুরোপুরি তৈরি করে। এরপর মনোজ এবং শ্রদ্ধা পান্ডের সাথে দেখা করতে যায়। মনোজ পান্ডেকে ধন্যবাদ জানিয়ে বলে, তুই যদি ওই দিন সাহায্য না করতি তাহলে আমি আজ এত দূর আসতে পারতাম না। পান্ডে যে শ্রদ্ধার বাবাকে ফোন করে আজে বাজে কথা বলেছিল, সেটার জন্য পান্ডে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। তখন শ্রদ্ধা পান্ডেকে ক্ষমা করে দিয়ে বলে, তুমি মিথ্যা কথা এত সুন্দর করে গুছিয়ে বলো যে মানুষ সেটাকে সত্য ভেবে নেয়। তোমার তো রিপোর্টার হওয়া উচিত। পান্ডে শ্রদ্ধার কথা শুনে সিদ্ধান্ত নেয় জীবনের একটা ধাপে ব্যর্থ হওয়ায় হতাশ না হয়ে নতুন করে জীবন শুরু করবে। এরপর শ্রদ্ধা মনোজকে নিয়ে ইউপিএসসির কার্যালয়ে যায়। মনোজ ইন্টারভিউয়ের রুমে ঢুকার আগে শ্রদ্ধা মনোজের হাতে একটা চিঠি দেয় আর বলে, আমি যখন তোমার আশেপাশে থাকবো না তখন তুমি এটা পড়বে। মনোজ চিঠিটা পকেটে রেখে ইন্টারভিউ রুমে চলে যায়। সেখানে ইন্টারভিউয়ার মনোজকে জিজ্ঞাসা করে, 12th ক্লাসে কেন ফেল করেছিলে? মনোজ সত্যিটা জানায় যে সে বছর একজন ডিএসপি তাদের স্কুলে কোনো রকম চিটিং করার সুযোগ দেয়নি, তাই স্কুলের সবাই ফেল করেছিল। এসব কথা শুনে একজন ইন্টারভিউয়ার বিরক্ত হয়ে মনোজকে বাইরে চলে যেতে বলে, কিন্তু অন্য একজন ইন্টারভিউয়ার মনোজকে বাইরে অপেক্ষা করতে বলে। মনোজ কিছুটা হতাশ হয়ে যায়। বাইরে গিয়ে সে শ্রদ্ধার চিঠিটা পড়তে থাকে। চিঠিতে লেখা ছিল, তুমি আইপিএস অফিসার হও অথবা আটার মিলে কাজ করো, তাতে আমার ভালোবাসার কোনো পার্থক্য হবে না। তুমি যে পর্যায়ে থাকো না কেন আমি তোমাকে ভালোবাসবো। ওই চিঠিতে শ্রদ্ধা মনোজকে বিয়ের জন্য প্রপোজ করে। চিঠিটি পড়ে মনোজ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে ইন্টারভিউয়ার রুম থেকে মনোজকে আবার ডাকা হয়। ইন্টারভিউয়ার মনোজকে বলে, তুমি চাইলেই মিথ্যে বলতে পারতা, কিন্তু তুমি চিটিং করার ব্যাপারটা স্বীকার করলে কেন? মনোজ বলে, একটা চিটিং লুকানোর জন্য অনেকগুলো চিটিং করতে আমার ইচ্ছা করেনি। ইন্টারভিউয়ার মনোজের কাছে জানতে চায় পরের বার সে কিভাবে পাশ করেছে। মনোজ বলে, পরের বার ও স্কুলে চিটিং করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আমি করিনি। সবাই চিটিং করে ফার্স্ট ক্লাস পেয়েছিল, কিন্তু আমি পেয়েছি 3rd ক্লাস। কিন্তু আমার রেজাল্টে আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি যতটুকু সফল হয়েছি সততার সাথে হয়েছি। মনোজ জানায় সে আইপিএস অফিসার হলে এইসব দুর্নীতি বন্ধ করবে, কিন্তু মনোজ ইংলিশ স্পিকিংয়ে কাঁচা হওয়ায় একজন ইন্টারভিউয়ার তাকে ছোট করার চেষ্টা করে। তখন মনোজ যুক্তি দিয়ে বুঝিয়ে বলে, ভাষা কথা বলার মাধ্যম মাত্র। একজন অফিসার যদি সৎ হয়, সে ইংলিশে কথা বলে না হিন্দিতে কথা বলে, এতে কোনো সমস্যা হবার কথাই নয়। কিন্তু মনোজের কথা ইন্টারভিউয়ারের কাছে পুরো অযৌক্তিক মনে হয়। অন্য একজন ইন্টারভিউয়ার বলে, তুমি যদি এবার সিলেক্ট না হও তাহলে কি করবে? মনোজ বলে, আমি হার মানব না। আইপিএস হওয়া আমার লক্ষ্য নয়, আমার প্রধান লক্ষ্য সমাজ ব্যবস্থাকে বদলানো। তাই আমি সিলেক্ট না হলে গ্রামে গিয়ে টিচার হয়ে ছোট ছোট বাচ্চাদের শিখাবো। চিটিং না করে সততার সাথে পড়ালেখা করবে। মনোজের কথাগুলো একজন ইন্টারভিউয়ারের কাছে ওভার কনফিডেন্স মনে হয়, তাই আর কথা না বাড়িয়ে সে মনোজকে চলে যেতে বলে। বাকি ইন্টারভিউয়াররা বুঝিয়ে বলে, মনোজের মধ্যে যতটুকু কমতি আছে ট্রেনিং নিলে সেটা পূরণ হয়ে যাবে। মনোজের মতো সৎ মানুষকে সিলেক্ট করা উচিত। ইন্টারভিউয়াররা তৎক্ষণাৎ কোনো ডিসিশন জানায় না, কারণ ফাইনাল রেজাল্ট একসাথেই প্রকাশ করা হবে। কয়েকদিন পর ইন্টারভিউয়ের ফাইনাল রেজাল্ট চলে আসে। মনোজ রেজাল্ট দেখতে আগ্রহী ছিল না। সে ভেবেছিল সে সিলেক্ট হবে না, কিন্তু শ্রদ্ধা জোর করে মনোজকে নিয়ে রেজাল্ট দেখতে যায়।
শ্রদ্ধা নিজের নোটিশ বোর্ড চেক করে দেখে মনোজ আইপিএস এর জন্য সিলেক্ট হয়েছে। এটা জানার পর মনোজ আনন্দে কাঁদতে শুরু করে। নিজেকে আর ধরে রাখতে পারে না। নিজেকে আর ধরে রাখতে না পেরে সে মাটিতে লুটিয়ে পড়ে। মনোজের ডেডিকেশন আর পরিশ্রম শেষ পর্যন্ত সফলতা পায়। মনোজের সাথে সাথে গৌরী এবং পান্ডে অনেক ইমোশনাল হয়ে যায়। মনোজের এই সফলতায় তাদেরও অনেক অবদান আছে। মনোজ গ্রামে ফোন করে জানায় সে আইপিএস অফিসার হয়ে গেছে। মনোজের পরিবার ও আনন্দে কেঁদে ফেলে। সবাই অনেক আশা নিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করছিল। এরপর ট্রেনিং শেষে মনোজ ইউনিফর্ম পরে ডিএসপি ধূষণের সাথে দেখা করতে যায়। ধূষণ আইপিএস মনোজকে স্যালুট করে, কিন্তু মনোজ ধূষণের পাশে সালাম করে বলে, আমাকে চিনতে পারছেন না? আপনি একদিন আমাকে বলেছিলেন চিটিং করা ছেড়ে দাও, জীবনে সফল হতে পারবে। আজ আমি সফল হয়েছি। ধূষণ এবার মনোজকে চিনতে পারে এবং মনোজকে স্যালুট করে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর অনেক ধুমধাম করে আইপিএস মনোজ এবং ডেপুটি কালেক্টর শ্রদ্ধার বিয়ে হয়। আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়।